হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজ বহুদিন পর তোমরা চারটে ঘটনা শুনবে, মানে একটা এপিসোডে 4টে ঘটনা। আজকের 4টে ঘটনাই একদম আমি যেমনটা বলি একদম অন্যরকম হতে চলেছে। কারণ আমাদের এই পরিবারে আমরা চেষ্টা করি সবসময় যাতে একটু অন্যরকম ঘটনাই আপডেট করা যায়। তো তোমরা যেমন ঘটনা পাঠাচ্ছ এইভাবেই পাঠিয়ে যাও, আরও বেশি বেশি করে ঘটনা পাঠাও, যাতে আমি একটু ভালো সিলেক্টিভ হতে পারি। সিলেক্টিভ হলেই আমি তোমাদের আরও ভালো ভালো ঘটনা সিলেকশন করে পাঠাতে পারবো। তো আশা করছি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো। আর হ্যাঁ, সবাইকে একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু 10:45 আসার চেষ্টা করো। জানি হয়তো সবার পক্ষে সেটা পসিবল হয় না, তাও তোমরা যতটা সম্ভব একটা অ্যাটেন্ডেন্স, জাস্ট একটা কমেন্ট করে দিয়ে যাবে যে দাদা আমি এখন চলে এসেছি, পরে শুনবো, বাট কমেন্ট করে দিয়ে গেলাম। জাস্ট একটা কমেন্ট করলেই হবে, যাতে আমরা বেশি বেশি করে মোটিভেট হই, যাতে সবাই এই ঘটনাটা শোনার জন্য আগ্রহী হয়। চলো আর একদম কথা বাড়াবো না, তোমরা চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা গুঁজে নিতে হবে। আশা করছি তোমরা গুঁজে নিয়েছো। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। নমস্কার অমিতদা, নমস্কার সকল সদস্যদের। আমি নেহা উত্তর 24 পরগনা থেকে আবারও হাজির হয়েছি তোমাকে একটা ঘটনা শেয়ার করার জন্য। আচ্ছা, আগের ঘটনাটাই অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্যই আবারও লেখার জন্য বসে পড়লাম। তোমরা এতটা ভালোবাসা দিয়েছো জন্যই কিন্তু আমি এত তাড়াতাড়ি ঘটনাটা লিখে ফেলেছি। আমি কিন্তু সচরাচর এত তাড়াতাড়ি লিখি না। তো যেখান থেকে শেষ করেছিলাম ঘটনাটা আগের দিন, সেখান থেকেই শুরু করছি। আমি আগের ঘটনাতে বলেই দিয়েছিলাম যে আমি আমার স্টুডেন্টদের ফ্যামিলির সাথে ঘুরতে গিয়েছিলাম। তো সেদিনকে রাতটা কোনো রকম আমাদের কেটে গেল। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হোটেলে চেক আউট দিয়ে বেরিয়ে পড়লাম। তারপর আমরা সারাদিন শান্তিনিকেতন ক্যাম্পাস, বোলপুর মিউজিয়াম ঘোরাফেরা করে দুপুরবেলা একটা বাঙালি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলাম। আমাদের ইচ্ছে ছিল সেদিন পৌষ মেলাটা দেখে আসার, কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ যে 22শে ডিসেম্বর পৌষ মেলার উদ্বোধন ছিল, আর 23শে ডিসেম্বর থেকে পৌষ মেলা শুরু হতো। সেই জন্য আমরা আর ওখানে স্টে করতে পারিনি, কারণ আরও একদিন থাকার মতো কোনো হোটেলের ব্যবস্থা ছিল না। একরাশ মনে দুঃখ কষ্ট নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ও একটা কথা বলা হয়নি, আমরা শান্তিনিকেতন থেকে বেরিয়ে একবার বোলপুরের দিকে গিয়েছিলাম, কারণ আমরা কোনো এক বিশেষ ইউটিউবারের থেকে শুনেছিলাম যে ভারত সেবাশ্রম সংঘ থেকে এবছর নাকি পৌষ মেলার আয়োজন হচ্ছে। গত 5 বছর বাদে এবছর নাকি বিশাল করে মেলা করা হবে। সেই উদ্দেশ্যে আমরা বোলপুরের দিকে গিয়েছিলাম, কিন্তু আমরা ভারত সেবাশ্রম সংঘের কাছে যেতেই আমরা বুঝতে পারি যে হয়তো আমাদের সাথে কোনো রকম স্ক্যাম হয়েছে। আচ্ছা, ভৌতিক কথার সকল সদস্যরা প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও যে ভারত সেবাশ্রম সংঘ থেকে সত্যিই কি এবছর কোনো মেলা হয়েছিল। যাই হোক, আমরা ঘটনায় ফিরে আসি। আমরা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম, যখন পেলাম না তখন বুঝলাম হয়তো সত্যিই স্ক্যামটা হয়ে গেছে। তাই আমরা আর কোনো উপায় না পেয়ে ঠিক করলাম যে আমরা পুনরায় কলকাতা ফিরে আসব। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আমার যে পুচকু স্টুডেন্টটা ছিল, ওর প্রচণ্ড জোরে খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য আমাদেরকে দাঁড় করাতে হয় পূর্ব বর্ধমানের গুসকরার এক ধাবায়। তখন মোটামুটি সন্ধে 7টা কি 7:30 বাজছে। আমি আর দিদি মানে স্টুডেন্টের মা মিলে গল্প করছিলাম, আর দাদা মানে স্টুডেন্টের বাবা পুচকুকে নিয়ে খাবার অর্ডার করতে গিয়েছিল। আর যিনি আমাদের সাথে এসেছিলেন ড্রাইভার দাদা, উনি ধাবাতে দাঁড়িয়ে থাকা অন্য একটা লোকের সাথে কিছু একটা বিষয় আলোচনা করছিলেন। দিদি আর আমি মিলে ঠিক করি ওদের সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা কি বলছে সেটা শুনব। আসলে আমাদের মনের মধ্যে দুষ্টুমিতে ভরপুর থাকে যখন আমরা দুজন একসাথে থাকি আর কি। মজার ছলে আমি আর দিদি মিলে হাঁটতে হাঁটতে পা টিপে টিপে ওদের কথা শুনতে চলে যাই। গিয়ে যেটা শুনি সেটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা শুনলাম, আরে দাদা আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, কথাটা বিশ্বাস করুন আমার, আপনারা শীতকাল এসেছেন বলে না,
গরমকালেও এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে যে ফাঁকা জঙ্গলটা রয়েছে সেখানে ঘন কুয়াশা থাকে, আর কয়েক জোড়া হাত সেই কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে এসে লিফট চাই। আমাদের ড্রাইভার দাদা উত্তর দিল, আরে শুনুন তো, আপনাদের এরকম বুঝরু কি আমি জানি। আপনাদের এই আষাঢ়ে গল্প আমার কাছে এসে টেক্কা পাবে না। আপনি মুখ বন্ধ রাখুন তো। আমাদের সাথে 2টো মেয়ে আছে আর একটা বাচ্চা আছে, ওরা যদি শুনতে পায় তাহলে ভয় পাবে। এই বলে দাদা সেই মুহূর্তে বেরিয়ে আসবে, তখনই দেখল আমি আর দিদি ওখানেই দাঁড়িয়ে আছি। দাদা বলল, ফালতু লোকের কথায় কান দিয়ে কাজ নেই, যত সব উল্টো পাল্টা মন্তব্য করে। এমন সময় দেখি সেই লোকটা যে দাদার সঙ্গে কথা বলছিল সে এগিয়ে এসে আমাদেরকে যেই কথাগুলো বলল সেটা শুনে আমাদের পিলে চমকে উঠল। তিনি বললেন, আজ থেকে বহু বছর আগে এইখানে ছিল জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যে ডাকাতের উপদ্রব ছিল। একবার এই ডাকাতের দল মিলে এক পরিবারকে লুট করে, যারা বিয়ে করে নববধূ নিয়ে ফিরছিল। বউয়ের সব অলংকার সহ বরযাত্রীদের টাকা পয়সা আর মহিলাদের যত অলংকার ছিল সব লুটপাট করার পরে প্রত্যেককে একে একে খুপিয়ে হত্যা করে। তাদেরই মধ্যে কিছু অর্ধমৃত মানুষ রাস্তার ওপরে এসে বহু গাড়ির থেকে সাহায্য চেয়েছিল, কিন্তু কোনো গাড়ি তাদের সাহায্য করেনি। একে একে প্রত্যেকে তারা মারা গিয়েছে। সেটা শীতের এমনই এক রাত ছিল। পরদিন সকালবেলা তাদের দেহ উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই তাদের আত্মা এখানে এখনও ঘোরাফেরা করে, আর তারা যখন আসে তখন তাদের আসার আভাস পাওয়া যায় কুয়াশার মাধ্যমে। আমি আর দিদি এসব কথা শুনে বিশ্বাস করলেও দাদারা কেউই বিশ্বাস করেনি এসব। তখন অন্য একজন লোক এসে বলে, আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, এটা ধ্রুব সত্য কথা। আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন সেখানকার সাধারণ যে কাউকে জিজ্ঞাসা করে দেখবেন, তারাও কিন্তু একই কথাই বলবে। দাদা তবুও বিশ্বাস করেনি। আমরা এরপর রওনা দিই। ড্রাইভার দাদা গাড়িতে উঠেই বলে, ওরা যে রাস্তা দিয়ে বলল সেই রাস্তা দিয়ে তোমাদেরকে নিয়ে যাব, আমি দেখি কি হয়। আমরা কেউই রাজি হইনি, কিন্তু দাদাও নাছোড়বান্দা, আমাদেরকে নিয়ে যাবেই। তাই দাদার সাথে আমরা কেউ তর্ক বিতর্ক করিনি। আমরা ভগবানের নাম নিতে শুরু করি আর বলি, ঠিক আছে তুমি নিয়ে চলো। এরপর আমরা চলে যাই সেই রাস্তায়। 1 কিলোমিটার দূরে কোনো বাড়ি ঘর ছিল না, দুদিকে শুধুই বনজঙ্গল। আমাদের গাড়ি আর গাড়ির মধ্যে গান চলছে, রোম্যান্টিক রোম্যান্টিক। আমরা একটু ঘুম কাতুরে, তাই জন্য আমার গাড়িতে উঠলেই ঘুম পাই। হঠাৎ করেই দাদার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। এরকম করার ফলে আমার ঘুমটা ভেঙে গেল। এমন সময় আমি দাদাকে কিছু জিজ্ঞাসা করতে যাব, আমি দেখি গাড়ির সামনের কাচের উপর একটা রক্তমাখা হাতের ছাপ। দাদা সেইটাকে কোনোরকম ওয়াপারের সাহায্যে তোলার চেষ্টা করেছে। এমন সময় আমাদের পুচকুটা হঠাৎ ঘুমন্ত অবস্থায় কেঁদে ওঠে। ও, একটা কথা বলা হয়নি যে ও আমার বুকের উপরে মাথা দিয়ে ঘুমোচ্ছিল। ওর হঠাৎ চমকে কেঁদে ওঠাই দিদি আর দাদাও জেগে যায়। তখনও ওই রক্তের দাগটা ওঠেনি। আমি ঘড়িতে দেখলাম সময় প্রায় রাত 11টা বাজে। কিন্তু এটা কি করে সম্ভব? এটা কি করে হতে পারে? আমরা সন্ধ্যা 7টার সময় ধাবার থেকে বেরিয়েছিলাম, আর এই সময়ের মধ্যে আমাদের বাড়ি পৌঁছে যাওয়ার কথা। আর এখনও আমরা মাত্র 1 কিলোমিটার রাস্তাও পার করতে পারিনি। কিন্তু কি করে? আমি দাদাকে কোনো প্রশ্ন করতে যাব, কিন্তু আমি বুঝতে পারি যে আমি কোনোভাবেই দাদাকে প্রশ্ন করতে পারছি না। পুচকুটাও হঠাৎ করে চুপ হয়ে গেল কাঁদতে কাঁদতে। আমি ভয় পেয়ে যাই। এমন সময় দেখি দাদা হনুমান চালিসা চালিয়ে দিল জোরে। এরপর দেখলাম আবহাওয়াটা শান্ত হয়ে গেল। গাড়ির মধ্যে যে গুমোট ভাবটা ছিল সেটা কোথাও যেন গায়েব হয়ে গেল। এবার দাদা তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বড় রাস্তায় উঠল। ততক্ষণে আমরা শক্তিগড় পৌঁছে গেছি। সেইখানে একটা ভালো ধাবা দেখে দাদা গাড়িটাকে দাঁড় করালো। গাড়ি দাঁড় করানোর পরে দেখলাম দাদা কোনো রকম গাড়ির থেকে নামলো। দাদাকে দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। এই ডিসেম্বরের শীতেও দাদার জামা ঘামে চুপচুপে ভিজে গেছে। শক্তিগড় এসে আমরা সবাই গাড়ির থেকে বেরোতেই বুঝতে পারি আমাদের প্রত্যেকেরই এরকম অবস্থা। বেশি অবাক হই গাড়িটাকে দেখে, কারণ তাদের একদম নতুন গাড়ি, আর গাড়ির চারিদিকে বড় বড় মুখের আঁচড়, যেন কেউ গাড়িটার ওপর অত্যাচার করেছে।
সেদিন আমরা এতটাই ভয় পেয়েছিলাম যে গাড়িটার কোনো ছবিও তুলতে পারিনি। যদি ছবি তুলতে পারতাম তাহলে হয়তো তোমাকে প্রমাণ দেখাতে পারতাম। এরপর দিদি সেই ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলো তো, কি হয়েছিল আমাদের সাথে? তখন উনি বলল, সব বলবো, কিন্তু এখন নয়, বাড়িতে পৌঁছে। বাকি রাস্তাটা আমরা বাড়িতে নির্বিঘ্নেই পৌঁছে যাই। সেদিন সারাটা দিন রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা আমি যখন পড়াতে যাই তখন দেখি দাদা, দিদি আর ড্রাইভার দাদা তিনজনই ঘরের মধ্যে বসে রয়েছে, আর প্রত্যেকের মুখটায় ফ্যাকাশে। আমি তখন জানতে পারি যে দাদা আর দিদির যখন পুচ করে কান্নার আওয়াজে ঘুম ভাঙে তখন তারা ঘুম থেকে উঠে নিজের শরীর নাড়াতে পারছিল না। তখন আমার মনে পড়ে যে আমিও তো আমার শরীর নাড়াতে পারছিলাম না, হয়তোবা পুচকুও নিজের শরীর নাড়াতে পারছিল না, আর সেই কারণেই ওর কান্নাও থেমে গিয়েছিল। এমন সময় ড্রাইভার দাদা যে কথাটি বলে সেটা শুনে আমাদের সবারই রক্ত জল হয়ে যায়। ড্রাইভার দাদা বলে, জানিস, আমার 1% ইচ্ছা ছিল না ওই রাস্তাটায় গাড়ি নিয়ে ঢুকতে, কিন্তু নিজের অজান্তেই আমি তোদের সাথে তর্ক করে ওই রাস্তাটাতেই ঢুকে যাই। কেন, কি কারণ আমি বলতে পারবো না রে। এরপর তোমরা হয়তো প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিলে, তাই জন্য তোমরা কেউই বুঝতে পারোনি, কিন্তু আমি তো আর ঘুমোইনি। আমাদের গাড়ির চারিদিকে খুব জোরে জোরে আঘাতের শব্দ শুনতে পাচ্ছিলাম, তাই গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। এমন সময় আমি দেখি কোথা থেকে একটা হাত এসে গাড়ির সামনে থাবা মারল। আমার ততক্ষণে মুখের কথা শেষ হয়ে গেছে। আমি শুধু নিজের মনে মনে ভগবানকে ডাকছি আর গাড়ি চালাচ্ছি। এইভাবে কতক্ষণ চলেছে জানি না। এরপর আমি আস্তে আস্তে শরীরে বল পেয়ে হনুমান চালিসা চালিয়ে দিই আর কিছুটা শান্তি পাই। আমি জানি না ওই দিন আমাদের সাথে কি হয়েছিল। আমাদের রাত 11টার মধ্যে বাড়ি আসার কথা, সেখান থেকে আমরা ভোর 4টে, 4:30টার সময় বাড়ি এসেছিলাম। তো দাদা, এই ছিল ঘটনাটা। ভৌতিক কথা চ্যানেলের সকল শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ আমার আগের ঘটনাটিকে পছন্দ করার জন্য, আর অমিত দাকে অনেক অনেক ধন্যবাদ আগের ঘটনাটি এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য। প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা। ইতি নেহা চক্রবর্তী, নৈহাটি, উত্তর 24 পরগনা। তো বন্ধুরা, এই ছিল নেহার পাঠানো আগের দিনের ঘটনার সেকেন্ড পার্ট, মানে দ্বিতীয় পর্ব, দ্বিতীয় এবং অন্তিম পর্ব। যদিও ঘটনাটি আশা করছি তোমাদের ভালোই লেগেছে। শুনেছি বর্ধমানের ওই রাস্তাটা নাকি খুবই খারাপ। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই একটা কথা মাথায় রাখবে, কখনো রাস্তাঘাটে চলার সময় কেউ যদি বলে এই রাস্তাটা খারাপ, এই রাস্তা দিয়ে যেও না, তখন সেখানে ইগোটাকে সামনে না রেখে তোমরা যদি পারো, যদি পসিবল হয়, তাহলে সেই জায়গাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। এবার হয়তো অনেকেই বলবে যে আমরা কুসংস্কার ছড়াচ্ছি, কিন্তু না, আমাদের লক্ষ্য একদমই সেটা না। ভৌতিক কথা কখনোই কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা এগুলোকে বিশ্বাস করছো না তারা অবশ্যই এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। আর একটা কথা, তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিও। চলো, আর কথা বাড়াবো না, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। তবে পরের ঘটনায় যাওয়ার আগে তোমাদেরকে আর একটা কথা বলে নিতে চাই। তোমরা অবশ্যই 10:45-এ আসার চেষ্টা করো, যাতে আমরা আরও সুন্দর সুন্দর ঘটনা তোমাদেরকে দেওয়ার জন্য মোটিভেট হই। 10:45-এ আসলে কী হয় জানো, একটা ইনিশিয়াল মনে ভালো লাগা কাজ করে যে একসঙ্গে এতগুলো লোক আমাদের এই ভৌতিক কথা শোনার জন্য অপেক্ষা করে থাকে। আমি জানি প্রচুর লোক আমাদের এই পরিবারের ঘটনা শোনার জন্য অপেক্ষা করে থাকে। আরও আমি চাই যে আমাদের যত মেম্বার আছে তার মধ্যে সবাই যাতে আমাদের যখন ঘটনাটা আসে তখন সেখানে অ্যাটেন্ডেন্স যেন দিয়ে যায়, তারপর না হয় পরে শুনে নেবে। যাই হোক, চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। পরের ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে হোসেন। তো হোসেন লিখছে, এই ঘটনাটি সাতক্ষীরা জেলা থেকে লিখছিলাম। আমার নাম হোসেন, এটা আমার আসল নাম, আর ঘটনায় যে নামগুলো নেব ওগুলো সব কাল্পনিক নাম। তো ছোটবেলায় দাদি নানিদের কাছে আমরা সকলেই ভূতের নানান গল্প শুনে বড় হয়েছি। সে থেকে ভূত বা ভূতুরে বাড়ি সম্পর্কে শুনেছি হাজারো গল্প। আধুনিক পৃথিবী যেইভাবে ভূত প্রেতের অস্তিত্বকে অস্বীকার করে চলে,
সেখানে পৃথিবীর প্রায় সব দেশেরই এখনও অবধি ছড়িয়ে থাকা শত শত ভুতুরের জায়গা কৌতূহল জায়গায় বলে। তবে বাস্তবে হয়তো কখনো কখনো জনশ্রুতিতেই গড়ে ওঠে এমন অনেক ভুতুরে বাড়ি বা জায়গা। কোনোটিতে থাকে চমকপ্রদ রহস্য, বা সেই জায়গাটিকে ঘিরে তৈরি করে ভূতের আবহ। আর এর কোনোটাই যখন শক্ত দলিল প্রমাণ দিয়ে বোঝা যায় না, তখনই জমে ওঠে আসল মজা। এরকমই কিছু জায়গা কিন্তু বাংলাদেশের নানান প্রান্তেও ছড়িয়ে ছিটিয়ে আছে, যা নিয়ে গা ছমছমে গালগপ্প চলে এই স্যাটেলাইট আর ইন্টারনেটের যুগেও। আমি জানাচ্ছি সেই রকমই একটা ভুতুরে বাড়ির ঘটনা। রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত এই বাড়িটি। সঙ্গত কারণে বাড়ির ঠিকানাটি একটু অজানাই থাক পাঠকদের কাছে। আমি বাড়ির সত্যতা জানার জন্য সেই বাড়ির ঠিকানায় হাজির হলাম ভর দুপুরে। বাড়িটি আমি আগেই চিনতাম, তাই খুঁজে পেতে খুব বেশি ঝামেলা পোয়াতে হয়নি। ঝামেলাটা হলো বাড়ির ভুতুরে গল্প আদৌ সত্যি কিনা সেটা জানতে গিয়ে। বাড়ির পাশের চায়ের দোকানের মামা থেকে শুরু করে বাড়ির দারোয়ানের প্রত্যেকটি কথাই ছিল রহস্য। তাদের কথা শুনে প্রসঙ্গতে এড়িয়ে যাওয়ার কৌশলে আজ করতে পেরেছি ঘটনাটা সত্য। এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়ারাই বিভিন্ন অদ্ভুত বা ভুতুরে কাণ্ড কারখানার সম্মুখীন হয়। অনেক সময় গভীর রাতে, ওই রাত 1টা-2টোর দিকে বাড়িটির ফ্ল্যাটের বারান্দায় রাখা দোলনায় কাউকে দুলতে দেখা যায়। ঘটনাটা দেখেছেন এমন লোকের সংখ্যা নিহাতি কম নয়। এছাড়াও বাড়ির রুমে অনেক সময় নাকি গভীর রাতে কারা হইচই করে, কিন্তু তৎক্ষণাৎ রুমে গেলেও কাউকে দেখা যায় না। বাড়িটিকে ঘিরে লোকমুখে কৌতূহলের কোনো শেষ নেই। শোনা যায় উক্ত বাড়িতে ভাড়া থাকত যে ভাড়াটিয়া, তার ছোট মেয়ে প্রায় 11 বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজের ঘরে মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকেই এমন অদ্ভুতুরে কার্যকলাপ শুরু হয়। প্রতি অমাবস্যায় রাত 12টা থেকে 3টা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে বাসার সামনে রাস্তায় চক্কর দেয়। অনেকেই সেই কুকুরের দলকে দেখতেও পেয়েছে। এটার নতুন কি? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা শুধুমাত্র অমাবস্যার রাতে উপস্থিত হয় এবং সারা মাসে তাদের আর দেখা যায় না। কয়েকদল যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয়। তাদের মাঝে 2জন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়। যুবকদের প্রায় সকলেই একটি রেডিও স্টেশনে স্বীকারোক্তি দেয় যে সেই সব কুকুরগুলো কালচে বর্ণের ছিল, কারণ অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারা একটি ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকেই এক প্রকার নীলচে আভা বেরোচ্ছিল। আবার মাঝরাতে কোনো এক রুমের সামনে দিয়ে নাকি রাত 12টার পর একজন বউকে হেঁটে যেতে দেখা যেত, যার পরনে থাকে লাল পাড় দেওয়া একটা হলুদ শাড়ি। সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা আজ পর্যন্ত কোনো ভাড়াটিয়ারাই শনাক্ত করতে পারেনি। অনেক ভাড়াটিয়ায় নাকি বউটিকে দেখেছে। আরও বেশি অবাক হয়েছিলাম শুনে যে ফ্ল্যাটের ফ্লোরে নাকি পানি জমত। তাও শুধু পানি হলে এক কথা ছিল, যে পানি জমত সেগুলো ছিল রক্ত রঙের পানি, মানে সেই পানির রং ছিল লাল। ফ্ল্যাটের মালিকপক্ষ অনেকবার মেঝে ঠিকঠাক করে দিলেও পানি জমা বন্ধ হতো না। শুধু মেঝেতে পানি জমা সমস্যা না, ছিল বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাও। এতক্ষণ যে বাড়ি নিয়ে এত ঘটনাগুলো বললাম, সে ঘটনাগুলো কিন্তু পুরো বাড়িটাকে নিয়ে না, শুধুমাত্র একটা ফ্ল্যাটকেই কেন্দ্র করে। সেই ফ্ল্যাটে এখন আর কোনো ভাড়াটিয়া থাকে না। মালিকপক্ষ এখন আর সেই ফ্ল্যাট ভাড়া দেন না। শেষে সেই বাড়ির দারোয়ানের একটা কথা দিয়ে শেষ করছি। ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথেও ভূত আছে। কথা শুনে মনে মনে হেসেছিলাম। রাস্তায় যেতে যেতে যেমন ভেবেছি, ঠিক লিখতে লিখতেও তেমনটাই ভাবছি। সত্যি আমার সাথেও কি তাহলে ভূত আছে? দাদা, এই ছিল আমার ভূতের বাড়ির ঘটনা। এবার আমি তোমাকে আমার নিজের সাথে ঘটা ঘটনা বলবো। তবে শুরু করার আগে বলি, আমার বাসা বাংলাদেশের সাতক্ষীরা জেলার গাভা গ্রামে। তখন সময়টা ছিল শীতের সময় আর পরীক্ষা শুরু। তাই আমি আর আমার এক বন্ধু সাতক্ষীরাতে বই আনতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর হ্যাঁ, আমাদের গ্রাম থেকে শহর মোটামুটি 20 কিলোমিটার। আমি আর আমার বন্ধু ওই 6টা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিলাম। তখন সময়টা ছিল 2022 সাল। আমার বন্ধুর নাম মাহির। ও বাসা থেকে বার হওয়ার সময় আমায় বলল, বন্ধু তুই পেছনে বস, আমি চালাচ্ছি। তখন আমি বললাম,
তুই বস না, আমি চালাচ্ছি। কিন্তু আমার বন্ধু নাছোড়বান্দা। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুই চালা। বলে আমি পেছনে বসলাম। শহরে গিয়ে বই নিয়ে ফেরার পথে হলো ঘটনাটি। দাদা বিশ্বাস করো, আমি এখন লিখছি, তাতেও আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে। যাই হোক, বই নিয়ে ফেরার পথে দুটো রাস্তা পড়ে। আমার বন্ধু বলল, এবার গাড়ি তোর চালানোর পালা। আমি তখন বললাম, চল শর্টকাট দিয়ে যাই। তখন আমার বন্ধু মাহির বলল, মোটেও না, তুই জানিস না ওই রাস্তা দুটোতে অপয়া জায়গা আছে। সে সময় আমার প্রচুর সাহস ছিল, তাই বললাম, হ্যাট, কিচ্ছু হবে না, চল তো। তখন আমার বন্ধু কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা ঠিক আছে চল। এবার টানা 20 মিনিট গাড়ি চালানোর পর সামনে একটা 90 বছরের পুরনো শ্মশান পড়ল। তখন আমার মনে হলো আমার পিঠে কেউ হাত দিল। আমি চমকে উঠলাম। তখন আমার একটু ভয় লাগলো। আমি বললাম, হেট, ইয়ার কি মারিস না তো, আমি কিন্তু আন্টিকে সব বলে দেব। তখনই চমকে উঠলাম, দেখলাম আমার বন্ধু আমার পেছনে নেই। শ্মশানের পাশের গাছের দিকে আমার বন্ধুকে কেউ একটা টেনে নিয়ে যাচ্ছে। আমার বন্ধু চেঁচাতে চেঁচাতে শ্মশানের দিকে যাচ্ছে। আমি তখন বললাম, তুই আমার বন্ধুকে কোথায় নিয়ে যাচ্ছিস, দাঁড়া। কিন্তু আমি যখন ওই অবয়বটার পিঠে হাত দিয়ে আমার দিকে ঘুরিয়ে দিলাম, তখন আমি যা দেখলাম তা আমি কখনো ভুলতে পারবো না। দেখি ওই কালো ছায়াটার চোখ দুটো বড় বড়, আর তার দাঁত মুখ থেকে বের হয়ে গেছে। তার শরীরের বিভিন্ন অংশ কাটা, কিছু জায়গা পোড়া। তখন আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে খাটে আবিষ্কার করলাম। কিন্তু এখানেই শেষ নয়। সেদিন থেকে 1 মাস আমি একই স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখছি আমি নিজের শরীরের অংশ নিজে কামড়ে খাচ্ছি। আমি তখন আমার আম্মুকে ঘটনাটি বললাম। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, যখন ঘটনাটি ঘটে তখন আমি আমার আম্মু বা বন্ধু তার আম্মুকে ঘটনাটা বলেনি। আসলে আমি জানতাম না যে ঘটনাটা এত দূর যাবে। আমি তো ভেবেছিলাম যা হওয়ার ওখানে হয়ে গেছে। আমার আম্মু তখন আমাকে এলাকার এক মসজিদের মুয়াজ্জিনের কাছে নিয়ে গেলেন। আমি মুয়াজ্জিনকে সব বললাম। মুয়াজ্জিন সাহেব বললেন, তুমি সেদিন অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো তোমার গলার ওই তাবিজের কারণে। ওটা ছিল কোনো একটা দুষ্টু জিন। তারপরে উনি ঝাড়ফুঁক দিয়ে পানি পড়া দিলেন। সেদিনের পর থেকে আর কোনো কিচ্ছু হয়নি। আলহামদুলিল্লাহ, আমি এখন অনেক ভালো আছি। আমার ঘটনাটা এই পর্যন্তই দাদা। আমার ঘটনাটি ভালো লাগলে আমাদের ভৌতিক কথাতে তোমার গলায় পড়ে শুনিও, আর কোনো জায়গায় ভুল হলে একটু শুধরে নিও দাদা। আমি আমার ঘটনাটা শোনার আশায় রইলাম। তো বন্ধুরা, এই ছিল হোসেনের পাঠানো একটা ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে। তো যারা এখনও লাইক, কমেন্ট আর শেয়ার করনি, তারা বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। কে কোথায় থেকে শুনছো, কেমন আছো, এ বছরটা কেমন কাটছে সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কি পরিবারের সাথে শুনছো নাকি একাই শুনছো সেটাও কমেন্ট করে জানিয়ে দাও। আমি তো ভেবেছিলাম আজকের এই দুটো ঘটনা দিয়েই, মোস্ট প্রবাবলি 3টে ঘটনা দিয়ে আজকের এপিসোডটা শেষ করব, কিন্তু দেখলাম না, যে তোমাদের একটা বোনাস দিয়ে দিই, কারণ অনেক দিন ঘটনা আসেনি। তো মাঝে মধ্যে একটু বোনাস পেলে তোমাদের ভালোই লাগবে, তাই আমি আরও একটা ঘটনা অ্যাড করে দিলাম। তো এই পরের ঘটনাটা লিখছে অনিমা। অনিমা লিখছে, হ্যালো অমিতদা, আমি শিলিগুড়ি থেকে অনিমা। এখন তোমার শরীর কেমন আছে? তোমার অপারেশনের সময় তোমার ঘটনা অনেক দিন মিস করেছি। ডেলি রাতে চেক করতাম তোমার ঘটনা এসেছে কি না। যাই হোক, এখন রেগুলার ঘটনা শুনিও। তো আজকে অনেক দিন পর একটা ঘটনা বলবো। ঘটনাটি আমার মাসির মুখে শোনা। তো আমার বিয়ের কিছুদিন পর আমিও আমার হাজবেন্ড আমার দাদুর বাড়িতে এক আত্মীয়র বিয়ে খেতে যাই। জায়গাটির নাম নিলাম না, কিন্তু কোচবিহার থেকে একটু দূরে জায়গাটি। তো বিয়েতে মাসিরাও এসেছিল। দাদুবাড়ি থেকে বড় মাসির বাড়ি 30 মিনিটের রাস্তা। বিয়ে শেষে বৌভাতের দিন বিয়ে খেয়ে এসে জমল আড্ডা। গল্পে গল্পে মাসি কোচবিহারের এক মাসান ঠাকুরের গল্প এবং তার সাথে আরও অনেক গল্প বলছিল। মাসান ঠাকুর বলতে জলে অর্থাৎ পুকুর বা নদীতে থাকে এক দেবতা, যার মুখ খুবই ভয়ানক। এই ঠাকুরের ব্যাপারে কেন বলছি সেটা গল্পের শেষেই জানা যাবে। বেসিক্যালি গল্প না, এই ঘটনার শেষেই জানা যাবে। তো গ্রামে প্রত্যেক বছরই 2-3টে বাচ্চা জলে ডুবে মারা যায়, হয় পুকুরে নয়তো নদীতে।
আমি শিলিগুড়িতে থাকি। এখানে মেয়ে বা মহিলারা চুল ছেড়ে রাতে ঘুরে বেড়ায়, কিন্তু সেইখানে নদী বা কোনো জায়গাতে গেলেই চুল ছাড়া একেবারে মানা। গেলেই নাকি হাওয়া লেগে যাবে, এ কথাটা সেখানে গেলেই শুনি। মেন ঘটনাটা মাসি বলা শুরু করে। আমরা রাতে না ঘুমিয়ে খুবই ইন্টারেস্ট নিয়ে ঘটনাটা শুনছিলাম। তো মাসির ভাষায় বলি, 20 বা 21 বছর আগে পাশের পাড়ার এক কবিরাজ ছিল, খুবই বৃদ্ধ ছিল। হঠাৎ করে তার বউ নিখোঁজ হয়ে যায়। বাড়িতে পুলিশও আসে, বহু খোঁজাখুঁজি করেও তার বউকে খুঁজে পাওয়া যায় না। আশেপাশে পুরো জঙ্গল গ্রাম এলাকা বলে কথা। এরপর 20 বছর চলে গেল। 2 মাস আগেকার ঘটনা। সেই কবিরাজের বাড়ির একটু দূরে একটা পুকুর আছে। সেই পুকুরের পাশেই বাঁশঝাড় আর মাঠ, আর সেই মাঠেই বিকেল হলে বাচ্চারা খেলাধুলো করত। কিন্তু মা বাবাদের কথা মতো পুকুরে কেউ নামতো না। এরপর একদিন মাসিদের পাশের পাড়ার এক মেয়েকে নাকি ভূতে ধরেছে শোনা গেল। পুরো পাড়ায় যেন একটা আলাদা বিষয় ছড়িয়ে পড়ল। পরে আমি একদিন সেই মেয়েটিকে দেখতে গেলাম। এত ভদ্র শান্তশিষ্ট মেয়েকে ভূতে ধরেছে না অন্য বিষয়, সেগুলোই জানার জন্য গেলাম। গিয়ে তার মাকে জিজ্ঞাসা করলাম, কি গো, কি শুনলাম? তোমার মেয়ের কি হয়েছে দিদি? দিদি ভারী মুখ নিয়ে বলল, ওর শরীর ভালো নেই। একদিন দুপুরে বাঁশঝাড়ে গিয়েছিল, বাড়ি আসার পর থেকেই চুপচাপ। তারপর রাতে মা মেয়ে মিলে ঘুমিয়েছি। অনেক রাতে দেখি মেয়ে পাশে নেই। বাথরুম গেছে ভেবে আমিও বেরোই, দেখি বাইরের দরজা খোলা। ওর বাবাকে ডাক দিয়ে টর্চ লাইট নিয়ে বাইরে যেতেই দেখি মেয়ে খোলা চুলে পা হাত ছড়িয়ে লাফাতে লাফাতে বাঁশঝাড়ে যাচ্ছে। আমার মেয়েটা কোনোদিন এমন চুল ছেড়ে ঘোরেনি জানো, সব সময় খোপা করে রাখে। সেই দিন ওই রূপ দেখে আমি কাঁপতে কাঁপতে ওর কাছে গেলাম। ও আমাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখছে আর হাসছে। আমার মেয়ে আমাকে বলছে, কি রে সন্ধ্যা, আমাকে চিনলি না? আমি তোর বান্ধবী রে, বান্ধবী। কত গল্প করেছি একসাথে, ভুলে গেলি আমাকে? এই বলে হাসতে থাকে। আমি জিজ্ঞাসা করি, কে তুমি? আবারও বলে, আরে আমি রে, আমি সাথী। এরপর আর বুঝতে সময় লাগেনি, এই সেই কবিরাজের নিখোঁজ বউ, যার নাম 20 বছর পর শোনা গেল। এরপর সেই মেয়েটির মা বলে, আমার মেয়েকে ছেড়ে দাও। এই বলতে থাকে আর কাঁদতে থাকে। এমন সময় মেয়েটি বেহুশ হয়ে যায়। পরের দিন আবার সেম একই ঘটনা। মেয়েটির মা বেশি দেরি না করে অন্য এক কবিরাজের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে মেয়েটি বলে, আমাকে কিছু করিস না, আমি তোদের ক্ষতি চাই না রে। মেয়েটি মেয়েটির মাকে বলে, আমি 20 বছর ধরে এই গ্রামের বাঁশঝাড়ে ঘুরে বেড়াই, তোদের ভালোর জন্যই তোর মেয়েকে ধরেছি। সে বলে, কবিরাজ তাকে মেরে ঘরের নিচে পুঁতে রেখেছে আর বাড়ি বন্ধন করে রেখেছে। এই জন্যই সে তার বদলা নিতে পারছিল না। আর সেই কবিরাজ পুকুরে 2টো ছোট নৌকা বানিয়ে রেখেছে বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তাকে নাকি স্বপ্নে মাসান ঠাকুর বলেছে, তুই আমায় একটা একটা করে ছেলে বা ছোট বাচ্চার বলি দে, তাহলে তুই যা চাইবি তাই পাবি। তোদের ভালোর জন্যই আমি ধরেছি রে। আমি দুপুরে এই বাঁশঝাড়ে বসে থাকি, তুই যখন কাপড় শুকোতে আসিস আমি বাঁশ নাড়াই, কড়কড় আওয়াজ করি আর হাসি। তুই এই কথাটা সবাইকে বলে দিস আর আমার মুক্তির ব্যবস্থা করিস, পুকুরে যেন কোনো ছোট বাচ্চারা না নামে। এইসব অনেক কিছু শোনার পর আমি সেখান থেকে চলে আসি। এরপর কি হয়েছিল সেই কথাগুলো আমি বলতে পারবো না, ঘটনাটা অনেক বড়, ছোট করেই লিখলাম। আমার মাসি খুবই সুন্দর করে বলেছিল ঘটনাটা, শুনে খুব ভয় লাগছিল, তাই ভাবলাম তোমাকেও শোনাই, ভালো লাগলে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আজকের জমজমাট একটা এপিসোড। আশা করছি এই এপিসোডটা তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। চলো আর বেশি কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে বিশ্বজিৎ বিশ্বাস, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে কৌশিক, লিখেছে হাই। থার্ড কমেন্ট করেছে হান্টার সায়ন, লিখেছে হাই। হ্যালো হ্যালো কৌশিক, হ্যালো হান্টার সায়ন। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, রেখা পাসমান, তন্ময়, বনগাউন, ঋষিতা বোস, আকাশ মণ্ডল, অর্ঘ্য শান্ত্র, সোনাই পাল, ভারভেনা রয় লিখেছে, আবার চলে এলাম দাদা তোমার গল্প শুনতে।
গুড নাইট দাদা, আমি শিমুরালি থেকে সোনা। হ্যালো। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, তন্ময়, পল্লব মান্না, সুপর্ণা মুখার্জি, রাকেশ মুর্মু, নন্দিনী রয়, প্রলয় আচার্যি, নিবেদিতা হালদার, জয়ন্ত দাস লিখেছে আজ ভৌতিক ঘটনা শোনার জন্য অপেক্ষা করি। আমি প্রতিদিন ডাউনলোড করা ঘটনা শুনি আর প্রত্যেক ঘটনা খুব ভালো লাগে। থ্যাংক ইউ জয়ন্ত। তারপরে কমেন্ট করেছে প্রভাত কেশরী, সঞ্জীব ঘোষ, রিক প্রামাণিক, যুথিকা মাকাল, রানা বিশ্বাস, সুব্রত মণ্ডল লিখেছে দাদা আমার বাড়ি বোলপুরের নিয়ারেস্ট, আমি তোমার ভীষণ বড় ফ্যান। অল এপিসোড আমার শোনা কমপ্লিট, অনেক ভালো লাগে আমার তোমায়। অল দ্য বেস্ট দাদা, লাভ ইউ। আমার নামটা প্লিজ বলো সুব্রত। হ্যালো সুব্রত। তারপরে কমেন্ট করেছে সুদীপ্ত গেম, বিশ্বজিৎ, রত্না রয়, মিষ্টি দাস, রমা ঘোষ, শুক্লা রাজবংশী, জয়শ্রী গুপ্তা, আদিব আমিন, সংঘমিত্র রয়, সাব্বির আলী, কৃষ্ণা জানা, মানবিকা চক্রবর্তী, সোমা রয়, রিয়া বৃষ্টি, অমিতা ঠাকুর, সন্দীপ হোর, স্মার্ট বয়, কৌশিক দাস, সুমি সেন, মামন মণ্ডল লিখেছে অমিতদা ঘড়িতে এখন বাজে দুপুর 12:21। তোমার এই ঘটনার আপডেট আমার কাছে এখন এলো, অথচ তার আগে এই ঘটনাটা আমার 23 মিনিট 15 সেকেন্ড শোনা কমপ্লিট। থ্যাংক ইউ মামন। তারপরে কমেন্ট করেছে প্রিয়া নায়ক, দেব কুমারী, মুন্নি সান্ত্রা, চুমকি ঘোষ, অঞ্জলি মণ্ডল, সঙ্গীতা ক্রিয়েশন, মলাই চক্রবর্তী, শ্রেয়া বারিক লিখেছে হ্যাপি নিউ ইয়ার দাদা, তোমার গলায় ঘটনা শুনতে খুব ভালো লাগে, প্লিজ একবার আমার নামটা হ্যালো করে বলো। হ্যালো শ্রেয়া। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তাই তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো, যাতে আমি আরও ভালো ঘটনা তোমাদের শোনাতে পারি। চলো আর একদম কথা বাড়াচ্ছি না, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।